পণ্য পরিবহনে প্রতি ১০০ টাকা আয়ে ২০৯ টাকা খরচ করছে রেলওয়ে। কন্টেইনার ট্রেন চালানো নিয়ে গড়িমসি নানা সংকটের অজুহাত কর্তৃপক্ষের। জাতীয় পরিচয়পত্র সংশোধনে মাসের পর মাস ভোগান্তি। জনপ্রতি কমপক্ষে ৬০,০০০ টাকা চায় দালালরা। ডিজিটাল অটোমেশন চালুর আশ্বাস এনআইটি মহাপরিচালকের। সাফারিংস কমে যাবে আর আশা করছি যে আপনি ঘরে বসেই এই সার্ভিসটা যে পেয়ে যেতে পারেন। হরমুজ এড়িয়ে বিকল্প পথে আজ দেশে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান। মে ও জুনে আসবে আরও ২টি। ৩ মাসের জন্য ইস্টার্ন রিফাইনারির কাঁচামালের সংকট নিরসন। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পরবর্তী সহিংসতা চলছেই। বিজেপির ২ ও তৃণমূলের ১ কর্মী নিহত। উত্তর ২৪ পরগনায় ওসি সহ গুলিবিদ্ধ ২। আজ আসছেন অমিত শাহ। সম্প্রচার সত্ত্ব বিজ্ঞাপন ও টিকিট থেকে মোটা অঙ্কের টাকা পেলেও রাষ্ট্রীয় পাওনা মেটাতে উদাসীন বাফুফে। আলোচনা শেষে দ্রুতই এনএসসির পাওনা মেটানোর আশ্বাস সংস্থাটির। ওভার দ্য টেবিল যখন ডিসকাশন হবে, স্পেশালি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সামনের সাথে সাথে হাতে রেখে যদি আমরা আলাপ করতে পারি এইসব নিয়ে, ডেফিনেটলি উই উইল ফাইন্ড আউট এ সলিউশন। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। রেলওয়ে মানেই লাভজনক প্রতিষ্ঠান। ভারত থেকে শুরু করে চীন কিংবা জার্মানি, সবার মূল মন্ত্র একটাই, পণ্য পরিবহন থেকে লাভ করো আর সেই লাভ দিয়ে যাত্রী সেবায় ভর্তুকি দাও। কিন্তু উল্টো পথে বাংলাদেশ রেলওয়ে। প্রতি ১০০ টাকা আয়ের বিপরীতে সংস্থাটি খরচ করছে ২০৯ টাকা। বিশাল সব মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও কেন রেলের ঝুলি শুধু লোকসানেই ভরছে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আতিক ইসলাম লগ্ন। রেলপথকে বলা হয় যে কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ক্রমশ নড়বড়ে হয়ে পড়ছে এই মেরুদণ্ড। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই সংস্থাটি এখন লোকসানের এক বিশাল খাত। প্রতিবেশী ভারত ১০০ টাকা আয় করতে খরচ করে ৯৮ টাকা। তাদের আয়ের ৬৭% আসে পণ্য পরিবহন থেকে। এমনকি ধুঁকতে থাকা পাকিস্তানও তাদের আয়ের ৩৩% পায় পণ্য থেকে। অথচ বাংলাদেশে পণ্য পরিবহন থেকে আয় মাত্র ৫%। তথ্য বলছে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতিদিন অন্তত ৮টি কন্টেইনার ট্রেন চলার কথা, কিন্তু ইঞ্জিনের অভাবে সপ্তাহেও চলছে না একটি। আসন্ন ঈদের দোহাই দিয়ে সব ট্রেনের ইঞ্জিন রাখা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের জন্য, ফলে লোকসানে ধুঁকছে কন্টেইনার পরিবহন খাত। আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ শুধু যাত্রী বান্ধব সার্ভিস দেওয়ার জন্যই তাদের মূল ফোকাস। রেলের যে একটা বড় ভূমিকা আছে ব্যবসা বান্ধব পরিষেবা দেওয়া, সেটা কিন্তু তারা কখনোই কিন্তু সিরিয়াসলি নেয়নি। ২০২১ সালে যেখানে ১ লাখ TEUS কন্টেইনার টানা হতো, ২০২৫-এ তা নেমে এসেছে ৬৯,০০০-এ। ফলাফল, ব্যবসায়ীরা বাধ্য হয়ে বেছে নিচ্ছেন সড়ক পথ। এই যে দায়বদ্ধতার জায়গা, এটা আমাদের রেলের ভিতরে আমরা দেখি না। এবং এটার প্রকৃষ্ট উদাহরণ যেটা বললাম, আইসিডি একটা করেছি তো করেছি, এরপরে যে আমার করতে হবে, আমি যে ৫%-এর বেশিও ঢাকামুখী কন্টেনার নিতে পারি না, এবং এইটার ফলে যে আমার আর্থিক অনেক লাভ হতো, যেই লাভ দিয়ে আমার ক্ষতিটা পোষাতে পারতাম, এইটার জন্য যে চঞ্চলতা দরকার, এইটার জন্য যে দায়িত্ববোধ দরকার, সেটা আমরা কখনো পাই না। ইঞ্জিন সংকট আর লোকসানের কারণ খুঁজতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এখন টেলিভিশন, কিন্তু ক্যামেরা দেখে মুখে কুলুপ আঁটেন এই নীতি নির্ধারক। এড়িয়ে যান দায়বদ্ধতার প্রশ্ন। আপনি রাখেন না, ওখানে রাখেন। এমন সংকট এড়িয়ে চলার ভিড়ে শেষ পর্যন্ত বগি সংকট ও মান্ধাতার আমলের মডেল নিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন এই কর্মকর্তা, দিলেন আশার বাণী। কোচের স্বল্পতা এবং মেইনটেনেন্স ঘাটতি যেটা আমাদের, সেটা ট্র্যাক সাইডেও আছে, রোলিং স্টক সাইডেও আছে। তো গভর্নমেন্টের বর্তমান
যে নতুন সরকার আমাদের দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছেন তাদের যে নির্বাচনী ইস্তিহার সেখানে রেলওয়ে সার্ভিসকে ঢেলে সাজানোর বিষয়টি আছে এবং আমরা সেই অনুযায়ী অলরেডি কর্মপরিকল্পনা নির্ধারণ করেছি এবং আমরা আস্তে আস্তে সেই লক্ষ্যে এগিয়ে যাব। এরকম আশার কথা শুনিয়ে গেল কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে রেলে। ৩৯,০০০ কোটি টাকায় পদ্মা রেল লিঙ্ক, ১৭,০০০ কোটি টাকার যমুনা সেতু। এত টাকা খরচ হলেও তা গতি আনতে পারেনি রেলের আয়ে। উল্টো ২০২৪-২৫ অর্থবছরে রেলের মোট আয় যেখানে ১,৮৪৬ কোটি টাকা, সেখানে ব্যয় হয়েছে দ্বিগুণেরও বেশি। নতুন সরকার গঠনের পর তার পণ্য পরিবহনের শেয়ার ৩% থেকে বাড়িয়ে ২০% উন্নীত করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইঞ্জিন সংকট আর ভুল নীতির এই দুষ্টচক্র থেকে রেল আদৌ বের হতে পারবে তো? রেলকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখলে কখনোই কমবে না এর লোকসানের বোঝা। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ব্যবসায়িক মডেলে কার্যকরী উন্নয়নের মাধ্যমে এই রেলই হয়ে উঠতে পারে দেশের অন্যতম লাভজনক খাত। আর সেই সুদিনের অপেক্ষায় থমকে আছে সম্ভাবনার চাকা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। বিভিন্ন জেলা উপজেলা নির্বাচন অফিস থেকে ইসি সচিবালয়, এনআইডি সংশোধনে ভোগান্তির চিত্র সবখানেই। সেই সাথে দালালদের দৌরাত্ম্য। ৬ মাসের বেশি অপেক্ষা শেষে দালালের শরণাপন্ন হচ্ছেন কেউ কেউ। জনপ্রতি ৬০,০০০ টাকায় মিলছে এনআইডি সংশোধন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে জনগণের ভোগান্তি লাঘবের ঘোষণা দিলেন নবনিযুক্ত এনআইডি মহাপরিচালক। জানান, ব্যবস্থাপনায় ডিজিটাল অটোমেশনের পাশাপাশি মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা নেওয়া হচ্ছে। মিয়া আমিরুলের প্রতিবেদন। রাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচয় থেকে শুরু করে ব্যাংকিং সেবা, এমন অন্তত ৩০-এর বেশি কাজের মূল চাবিকাঠি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। কিন্তু এই গুরুত্বপূর্ণ দলিলের সংশোধন করতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পদে পদে আছে দালালের দৌরাত্ম্য। নানান জটিলতায় অপেক্ষার পালা গিয়ে ঠেকে মাস পেরিয়ে বছরেও। দেশের বিভিন্ন উপজেলা জেলা নির্বাচন অফিস ঘুরে অনেকেরই শেষ গন্তব্য ইসি সচিবালয়। এনআইডি সংশোধনের লাইনে দেখা মিলে দীর্ঘ সময়ের অপেক্ষা। তবে এখানে এসেও অনেককেই হতাশ হতে হচ্ছে। সব ধরনের প্রমাণপত্র থাকলেও মিলছে না সমাধান। আমার 7 মাস ধরে একটা কাগজ যদি আটকায় থাকে তাহলে আমি কিভাবে প্রস্তুত করবো? এটার জন্য আমি আমার পাসপোর্ট করতে পারতেছি না, বা আমার অনেক কিছুতে আমার হ্যাসেল হয়ে যাচ্ছে জিনিসটা। এই দরজায় যায়, ও বলে ওইখানে যান, এখানে নিচের থেকে বলে 7 তলায় যান। ওরা পাইছে কি? আমরা একটু, আমার বয়স কত আপনি বলেন? কতবার আমি এখানে আসতে পারি, আমার কতগুলো টাকা নষ্ট হয়। এরা চেয়ারে বসে বসে চা খাবে আর ঘুমাবে। কেউ কেউ আবার 6 মাসের বেশি অপেক্ষা শেষে দালালের শরণাপন্ন হচ্ছেন। জনপ্রতি ৬০,০০০ টাকায় মিলছে এনআইডি সংশোধন। কিছু কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি। বয়স ভেদে নেওয়া হচ্ছে ফি। কোনো কিছু তাই না, পরে আমি সিন্ডিকেটের মাধ্যমে ৬০,০০০ টাকা দিই। ঠিক আছে, ৬০,০০০ দিলে আমার তারপরে দিনকে হয়ে যাবে। যে লোকের নাম্বার দিয়েছে তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, 2বার কন্ট্যাক্ট হয়েছে। সে আমার বলছে আপনি অপেক্ষা করেন, আমি অফিস টাইমে বেরিয়ে যাওয়ার সময় আপনার সাথে আমি ফাইনাল করবো। এনআইডির এসব সমস্যার কথা স্বীকার করে বিভাগটির মহাপরিচালক বলছেন, ভোগান্তি এবং দালালের দৌরাত্ম্য কমাতে অটোমেশনের কথা ভাবা হচ্ছে। হিউম্যান ইন্টারাকশনটা যদি কমে যায়, আমরা প্রযুক্তি নির্ভর হয়ে এআই বেসড কিছু সার্ভিস যদি এখানে আমরা অ্যাডপ্ট করতে পারি, সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আশা করছি। এনআইডি নবনিযুক্ত মহাপরিচালক জানান, মাঠ পর্যায়ে পুরোদমে চলছে এনআইডি সংক্রান্ত সংশোধনী। শীঘ্রই এর সুফল মিলতে যাচ্ছে। সাফারিংস কমে যাবে। আর আশা করছি যে আপনি ঘরে বসেই এই সার্ভিসটা যদি পেয়ে যেতে পারেন, সেভাবেই আমরা চিন্তা করছি। একটা নির্ভুল জাতীয় পরিচয়পত্র নাগরিকের অন্যতম অধিকার, কিন্তু সেটি পেতে গিয়ে পদে পদে যেন ভোগান্তির শেষ নেই। সামান্যতম নামের বানান ভুল কিংবা বয়সের অসঙ্গতির ফলে যে ধরনের সংশোধনীগুলো পড়ে নির্বাচন কমিশনে, সেটির পর্যায়ে গিয়ে থেকেছে আমি, তুমি, আমরা পর্যায়ে। যদিও নির্বাচন কমিশন বলছে ডিজিটালাইজেশনের মাধ্যমে তারা এই সমস্যাগুলো শীঘ্রই সমাধান করতে চায়, এবং একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এসে মানুষ যেন আর কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়, সেটি নিয়ে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর 2 মাস পর হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। এতে ঘুচল ইস্টার্ন রিফাইনারির কাঁচামালের সংকট। চলতি মাসেই আমিরাত থেকে 1 লাখ টন ও জুনে সৌদি থেকে আরও 1 লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে। ফলে আগামী 3 মাস আর কাঁচামাল নিয়ে চিন্তা নেই ইস্টার্ন রিফাইনারির। হাজরা শিউলের প্রতিবেদন।
ইরান যুদ্ধের কারণে গত 2 মাস হরমুজ প্রণালী বন্ধ থাকায় কোনো ক্রুড অয়েলের জাহাজই দেশে আসেনি। এতে কাঁচামাল সংকটে গত 13 এপ্রিল বন্ধ হয়ে যায় চট্টগ্রামের পতেঙ্গায় স্থাপিত একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির মূল 2টি ইউনিট। 21 এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করে 1 লাখ টন ক্রুড অয়েল বোঝাই জাহাজ এমটি নিনেমিয়া। হরমুজ বন্ধ থাকায় বিকল্প পথে লোহিত সাগর পাড়ি দিয়ে সকালে কুতুবদিয়ায় নোঙ্গর করে জাহাজটি। মাদার ভেসেল থেকে তেল খালাসের পর সন্ধ্যা বা রাতের মধ্যে লাইটারের জাহাজের মাধ্যমে এই তেল পৌঁছে দেওয়া হবে ইস্টার্ন রিফাইনারিতে। আমাদের যে টাইমলাইন আমরা মেনটেন করি যে আমাদের এই 1 লক্ষ টন ±5,000 কার্গোটা খালাস করতে সর্বোচ্চ টাইম লিমিট দেওয়া থাকে 10 দিন, বিকজ 10 দিনের বেশি যদি আমরা মাদার ভেসেলকে আটকে রাখি তখন তার সার্টেন অ্যামাউন্ট অফ আমাদের ফরেন কারেন্সিতে ড্যামারেজ দিতে হয়। স্বস্তির খবর, চলতি মে ও আগামী জুনেই সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে আসবে 2 লাখ টনের আরও 2টি ক্রুড অয়েলের চালান। এছাড়া যুদ্ধে সৌদি আরবের রাস্তানুরা বন্দরে আটকা পড়া 1 লাখ টনের ক্রুড অয়েলও আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তেল পরিবহনকারী সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। প্রাথমিকভাবে অন্তত 8 থেকে 10,000 টন তেল ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কারে পাম্পিং করে মূল প্ল্যান্টে নেওয়া হবে। এরপরে বৃহস্পতিবার ফের চালু করা হচ্ছে একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগারটি। পাইপলাইনে থাকা আরও 2টি ক্রুডের চালান আসলে আগামী 3 মাস আর কাঁচামালের সংকট থাকবে না বলছেন কর্মকর্তারা। এই 1 লক্ষ টন কার্গো তো হাতে পাচ্ছি নিশ্চিত। আমাদের তো মিনিমাম 22 ডেজ আমরা রান করতে পারবো। আর এর মধ্যে যদি আমাদের পরবর্তী মাদার ভেসেল চলে আসে 10 তারিখে যেটা লোডিং হবে, আমরা যদি আগামী 24 তারিখ আর একটা মাদার ভেসেল পেয়ে যাই তাহলে আমরা আরো 25 ডেজ রান করতে পারবো। দেশের মোট জ্বালানি চাহিদার 20% যোগান দেয় ইআরএল। মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ক্রুড অয়েল পরিশোধন করে বছরে প্রায় 15 লাখ টন তেল বাজারজাত করে ইআরএল। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ক্রুড অয়েল আমদানি নিয়ে সংকট তৈরি হওয়ায় বর্তমানে বিকল্প বাজার খুঁজছে বিপিসি। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। মৌলভীবাজারের হাওর ও নিম্নাঞ্চলে এখনও পানির নিচে বোরো ধান। কৃষি বিভাগ বলছে হাওরের 87% ও উজানের 45% ধান কাটা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে নগদ সহায়তা ও প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মৌলভীবাজার থেকে MA হামিদের প্রতিবেদন। হাকালুকি, কাউয়াদিঘি হাওর সহ নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষক ঋণ ও বর্গা নিয়ে চাষ করেছিলেন এই ফসল। এখন ঋণ আর মহাজনের দেনা শোধ করা নিয়ে দিশেহারা তারা। যে ধান কেটে মাঠে রাখা হয়েছিল সেগুলো রোদ না পাওয়ায় হাওরেই আবার অঙ্কুরিত হয়ে নষ্ট হচ্ছে, আর বস্তাবন্দি করা ধানও পানিতে ভিজে অকেজো হয়ে পড়েছে। এগুলো থেকে আসলে ধান উদ্ধার করা সম্ভব হবে না, কারণ সবগুলি ধান থেকে আবার চারা গজিয়েছে এবং সব ধান এখানে যেগুলি আমরা ঝাঁপ দিয়ে রেখেছিলাম সেগুলি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আমাদের নিজেদের খাওয়ার জন্য ধানই এখন আমাদের পাওয়া খুব কষ্টকর হবে। সেখানে আসলে আমরা সরকারের কাছে বিক্রি করব বা পাইকারদের কাছে বিক্রি করব, এই অবস্থা কিন্তু নাই। হাওরে পানি বেশি থাকায় ও রাস্তাঘাট ভালো না থাকায় হারভেস্টার মেশিন ঢুকিয়ে কাটা যাচ্ছে না ধান। শ্রমিক সংকটের পাশাপাশি মজুরিও চড়া। তেলের দাম বৃদ্ধি ও নষ্ট হওয়া ধানগুলো আটকে বারবার মেশিন ক্ষতিগ্রস্ত হওয়াতে ধান মাড়াই করতে প্রয়োজন হচ্ছে অতিরিক্ত অর্থের। এমন অবস্থায় জীবন ধারণের প্রয়োজনীয় রসদ জোগাতেই হিমশিম খাচ্ছেন কৃষক। এগুলা ধানগুলা আছে অনেক তো পানির মুড়ে আসছিল, নষ্ট হয়ে গেছে। তারপর পানির মুড় থেকে কৃষক ভাইরা তুলতেছে। এরপরে তারপর আমরা মারা দিই, এগুলা আলার ভিত্তি দিয়ে ঢুকে না, আমরা হাত পাথর একবারে চিল্লিয়া গেছে সপ্তাহ। গাড়ির বিষয় নিয়ে ওই যে ধান কাটার গাড়ি যদি থাকতো আজকে আমরা এই জায়গাটা ডুবে না। এরপরে রাস্তাঘাটের বিভিন্ন ধরনের সমস্যা। কৃষি অফিস বলছে কৃষকদের প্রণোদনা দিতে ও সহযোগিতা করতে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যবস্থা। এখন শুধু জমির মালিককে ক্ষতিপূরণ না দিয়ে যারা সরাসরি বোরো আবাদের সাথে জড়িত ছিলেন তাদেরকেও ক্ষতিপূরণের আওতায় আনা হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। শুনেছি 700-800 টাকা প্রতি লেবার দাবি করছে। আসলে সিজনের পিক সময়ে সাধারণত এরকম হয়েই থাকে।
তো আমাদের তো কমন হারভেস্টার আছে, নন হাউরে আমাদের যে জমিগুলো আছে আমরা মনে করি যে আমরা কমন হারভেস্টার দিয়ে আমরা মেকআপ দিতে পারি। আমাদের 144টা নন কমন হারভেস্টার কিন্তু রানিং আছে, ভালো আছে, 144টা যথেষ্ট পরিমাণে আছে, কোনো অসুবিধা নেই। জেলায় ৬২,৪০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল। এর মধ্যে ৫,০৪২ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এখন মৌলভীবাজার। উজানের ঢল আর বৃষ্টির পানিতে বছরের বেশিরভাগ সময়ই ডুবে থাকে হিলির হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ ও আশপাশের এলাকা। এতে চলাচল সহ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এই মাঠ থেকে তৈরি হয়েছে জাতীয় ফুটবল দলের বেশ কিছু খেলোয়াড়। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার দ্রুত স্থায়ী সমাধান চান তারা। হিলি থেকে সোহেল রানার পাঠানো প্রতিবেদন। বর্ষা মৌসুমে ভারতের উজানের পানি ও বৃষ্টির পানিতে বেশিরভাগ সময় ডুবে যায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ। আশপাশে বেশ কিছু বসতবাড়িও পানিবন্দী হয়ে পড়ে প্রতি বছর। কলেজের শ্রেণীকক্ষে পানি প্রবেশ করে ব্যাহত হয় পাঠদান। উপজেলায় উল্লেখযোগ্য তেমন খেলার মাঠ না থাকায় এ মাঠের উপর নির্ভরশীল কলেজের শিক্ষার্থী, স্থানীয় যুব সমাজ ও উপজেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও বিকেলে অবসর সময় শিশুদের বিনোদনের একমাত্র জায়গা এই মাঠটি। তবে পৌর কর্তৃপক্ষের অবহেলায় প্রতি বছর বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকায় ভোগান্তি বাড়ে দ্বিগুণ। দ্রুত পানি নিষ্কাশন ও মাটি ভরাট করে স্থায়ী সমাধানের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। ক্লাস নাই, ক্লাসের ফাঁকে সবাই এখানে বসে আড্ডা দিতাম, আমাদের খেলাধুলা চলতো, ফুটবল ম্যাচ হইতো, অনেক প্র্যাকটিস হইতো। পানি জমানোর কারণে আমরা বিকেলবেলা যে প্র্যাকটিস করি সেই প্র্যাকটিসটা করতে পারি না। সরকারের কাছে আমার বিনীত একটাই অনুরোধ যে পানি নিষ্কাশন করার ব্যবস্থাটা খুব দ্রুত করে। উপজেলা ক্রীড়া সংস্থার বেশ কিছু খেলোয়াড় এই মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় ফুটবল দলে এখন নিয়মিত খেলছেন। তবে মাঠটি পানিতে ডুবে থাকায় অনুশীলন করাতে পারছেন না বলে জানান এই কর্মকর্তা। বছরে 6 মাসে প্রায় এই মাঠটা ডুবে থাকে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করব যাতে অতি দ্রুত এই কলেজ মাঠটি ভরাটের ব্যাপারে তারা পদক্ষেপ নেন। দ্রুত বিকল্প ড্রেন নির্মাণ ও মাটি ভরাটের মাধ্যমে মাটি উপযোগী করে তোলার আশ্বাস দেন এই কর্মকর্তা। ডিগ্রি কলেজের যে পুকুরটা আছে এই পুকুরের কর্নার থেকে শুরু করে ওই সাইড দিয়ে একবারে 4 মাথা মেইন ড্রেন পর্যন্ত আমরা এই পানিটা নিষ্কাশন করার জন্য একটা ড্রেন স্কিম হাতে নিয়েছি এবং এই ড্রেনটি অনুমোদনের জন্য আমরা প্রকল্প আইওটিভি প্রকল্পে পাঠাইছি। যে খেলার মাঠটি থেকে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তৈরি হয় সেই মাঠটি বছরের বেশিরভাগ সময় এমন পানিতে ডুবে থাকে। পৌর কর্তৃপক্ষের অবহেলায় প্রতি বছর এমন পরিস্থিতি তৈরি হলেও সমাধান না মেলায় ক্ষোভ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে। দ্রুত এই কলেজ মাঠের পানি নিষ্কাশন করে মাঠটি খেলার উপযোগী করবে সরকার, এমন প্রত্যাশা সবার। সোহেল রানা, এখন হিলি। আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতে প্রতিবাদে নামেন রাজধানীর সরকারি তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা। রাত 10টার দিকে সুফিয়া কামাল ছাত্রনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত শনিবার সুফিয়া কামাল হলে ছাত্রদলের 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এরপর সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ আর প্রতিবাদের মুখে প্রত্যাহার করা হয় ওই কমিটি। পরে আন্দোলনকারী 3 শিক্ষার্থীর সিট বাতিলের অভিযোগ তোলা হয়। এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবি, হলে কোনো রাজনীতি চান না তারা। এ সময় সিট পুনর্বহাল ও সুষ্ঠু তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন 10 জনকেও আটক করা হয়। রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শতাব্দী গার্মেন্টস সংলগ্ন মোবারক হাবিবের মালিকানাধীন 5 তলা ভবনের 2য় তলায় রাশেদ ও রাসেলের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র এবং নগদ 10 লাখ টাকার বেশি উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার বেয়ালিয়া খাল এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় র্যাবের 3 সদস্য আহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযান আরও জোরদার করা হয়।
চট্টগ্রামে কাপড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার টেরি বাজারে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে কোস্টগার্ড। রাতে এ ঘটনার পর অভিযান শেষ না করেই ফিরে যায় কোস্টগার্ডের দলটি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কোস্টগার্ডের দল টেরি বাজারের একটি শোরুমে অভিযান পরিচালনা করে। সেখানে বিপুল পরিমাণে বিদেশি কাপড় পাওয়া যায়। সেসব কাপড় জব্দ করতে চাইলে বাধা দেন ব্যবসায়ীরা। শোরুমের বাইরে মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা জড়ো হন। কোস্ট সদস্যদের অবরুদ্ধ করে স্লোগান দিতে থাকেন তারা। পরে কোতোয়ালি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সহায়তায় ঘটনাস্থল ছাড়েন কোস্টগার্ড সদস্যরা। ব্যবসায়ীদের দাবি, বৈধভাবে এসব কাপড় আমদানি করা হয়েছে। পর্যায়ে থাকছে বাজারদর পরিস্থিতি। ফেনীর বাজারগুলোতে সরবরাহ কমেছে সব ধরনের মাছের। কেজি প্রতি দাম বেড়েছে 15 থেকে 25 টাকার বেশি। শহরের খাজুরিয়ায় মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, বাজারগুলোতে মাছের সরবরাহ কেমন এবং তার পাশাপাশি দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? স্বর্ণা, আমরা এই মুহূর্তে যে স্থানটিতে আছি এটি ফেনীর সর্ববৃহৎ মাছের আড়ত। এখানে মূলত পাইকারি মাছ বিক্রি হয়। এই বাজার থেকেই ফেনীর শহর এবং যে উপজেলাগুলো রয়েছে সেখানে মাছ সরবরাহ করা হয়। সকালে এসে আমরা যেটি দেখেছি যে অন্যান্য দিনের চাইতে আজকের এই যে বাজার, পাইকারি বাজার, এখানে মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কার্প সহ বিভিন্ন যেসব চাষের মাছ রয়েছে সেসব চাষের মাছের আধিক্যই মূলত এখানে বেশি। এখানে খুলনা, যশোর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ মূলত আসে এবং সেই চাষের মাছগুলো কিন্তু এখানে বিক্রি হয়। আজকের বাজারে আমরা যেটা দেখেছি যে যেসব তেলাপিয়া আমরা দেখতে পাচ্ছি যেগুলো ওজন 2 কেজি থেকে 2.5 কেজি অথবা 3 কেজির উপরে, সেসব তেলাপিয়া আজকের বাজারে আমরা দেখছি যে 500 টাকায় বিক্রি। এসব কাতল আজকের বাজারে 450 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। আমরা দেখেছি এইসব যে কাতল মাছগুলো দেখছি এগুলো কিন্তু অন্যান্য দিন সপ্তাহের আমরা দেখেছি যে এগুলো 350 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজিতে আজকের বাজারে আমরা দেখেছি 50 থেকে 60 টাকা বাড়তে। অপরদিকে যে রুই মাছ রয়েছে সেগুলো আমরা যেসব রুই 280 থেকে 300 বিক্রি হতে দেখেছি সেগুলো আজকের বাজারে আমরা 350 এর মধ্যে বিক্রি হতে দেখেছি। এছাড়াও যেসব তেলাপিয়া আমরা দেখেছি যে অন্যান্য সময় 220 থেকে 230 টাকায় বিক্রি হতে, সেগুলো আজকে 250 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও পাঙাশ মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকার মধ্যে। এছাড়াও সামুদ্রিক যেসব মাছ রয়েছে, বাইলা, পোমা সহ, রূপচাঁদা সহ অন্যান্য যেসব মাছ, সেসব মাছের সরবরাহ কিন্তু আজকের বাজারে অন্যান্য দিনের চাইতে কিছুটা কম। আমরা দেখেছি যে সামুদ্রিক যেসব মাছ সাধারণত 220 থেকে 230 টাকা বিক্রি হতে, আজকের বাজারে সেগুলো পাইকারিতে আমরা দেখেছি যে 240 থেকে 250 টাকা বিক্রি হতে। চিংড়ি মাছ সাধারণত 1000 থেকে 900 টাকার মধ্যে এই বাজারে বিক্রি হতে দেখি, কিন্তু আজকের বাজারে যেটি দেখছি যে চিংড়ি মাছ এখানে আজকের বাজারে 1100 থেকে 1200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে মাছের যে বাজার আমরা দেখছি যে সপ্তাহের অন্যান্য দিনের চাইতে আজকের বাজারে মাছের বাজারের যে বাজার সেটি কিছুটা চড়া রয়েছে এবং সরবরাহ কিছুটা কম রয়েছে। বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ থাকার কারণে দাম কিছুটা বেশি। এই ছিল ফেনীর খাজুরিয়া থেকে আমাদের কাছে মাছ বাজারের খবরের সর্বশেষ। সহকর্মী সোলাইমান ডালিম জানাচ্ছিলেন বাজারদর পরিস্থিতি ফেনী থেকে। এদিকে বান্দরবান শহরের সড়কগুলো যেন জনভোগান্তিরই প্রতিচ্ছবি। উন্নয়নের ছোঁয়া না পাওয়ায় এই চিত্র। প্রতিটি সড়কে গর্ত আর খানাখন্দে ভরা, ধুলোবালিতেও বিপর্যস্ত জনজীবন। রিজভী রাহাতের প্রতিবেদন। বান্দরবান পৌরসভার সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। বিভিন্ন স্থানে উন্নয়নের নামে যত্রতত্র সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে, কাজ শেষের কোনো লক্ষণ নেই। সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, ভাঙন আর ঝুঁকিপূর্ণ পথ। এছাড়াও ধুলোবালিতে একাকার হয়ে যাচ্ছে পুরো শহর। স্কুল কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া রোগী সহ সবাইকে প্রতিদিন পোহাতে হচ্ছে এই দুর্ভোগ। নার্সিং কলেজ, তারপর মুক্ত বিশ্ববিদ্যালয়, হাসপাতালের সামনে রাস্তাগুলা প্রচন্ড ভাঙা, মানুষের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে এবং প্রচন্ড ধুলাবালির কারণে মানুষের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। আমাদের রাস্তাটা অনেকদিন ধরে ভেঙে আছে, রাস্তাটা পুরসভা ঠিক করতেছে না। আমরা
কোনো একটা বিপদ হলে একটা গাড়ি নিয়ে তাড়াহুড়া করে যেতে পারি না। জরুরি ভিত্তিতে যেখানে যাওয়ার কথা ওই জায়গায় আমরা ঠিক মতো পৌঁছতে পারি না, কারণ বান্দরবানের রাস্তাগুলো এমন চরম দুর্ভোগে, যেখানে সেখানে গর্ত, এই ছোট ছোট গর্তের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতে থাকে। গর্ভবতী মহিলা বলেন, ছোট বাচ্চা কাচ্চা বলেন, রাস্তাঘাটে যাওয়ার সময় রাত্রে অনেক বেশি আমাদের কষ্ট হয়ে যায়। এদিকে বান্দরবান পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল দশার কথা স্বীকার করে দ্রুততম সময়ে বিভিন্ন সড়ক সংস্কারের কথা জানালেন এই কর্মকর্তা। বান্দরবান পৌরসভার বেশ কয়েকটি রাস্তা কিন্তু আমাদের নতুন করে কার্পেটিং হবে, ব্লক হবে, সেগুলো খুব দ্রুত টেন্ডারে যাবে। টেন্ডারে গেলে আমরা রাস্তাগুলোর কাজ শুরু করতে পারবো। এরপরে আমাদের যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেগুলো আমরা দ্রুত অ্যাসেসমেন্ট করে আমাদের ইঞ্জিনিয়ারদের দ্বারা কোথায় কোথায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথায় কোথায় আমাদের রিপেয়ার করতে হবে, সেগুলো অ্যাসেস করে আমরা দ্রুত এগুলো রিপেয়ার উদ্যোগ গ্রহণ করব। বান্দরবানে পৌরসভার অধিকাংশ সড়কের এমন বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত সময়ের মধ্যে এসব সড়ক সংস্কার না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। এখন বান্দরবান। বরিশালে একদিনের ব্যবধানে নিখোঁজ 2 স্কুল শিক্ষার্থী। এই ঘটনাকে রহস্যজনক বলে মনে করছেন অনেকেই। শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় অভিভাবকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত সন্তান ফিরিয়ে দেওয়ার দাবি অভিভাবকদের, আর নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আরও জানাচ্ছেন অমিত হাসান, ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। কিছু করছে, কারোর সাথে মিশতে দিতাম না। পড়ার টেবিলে পড়ে আছে বই খাতা, নেই পড়ার সেই শিশুটি। মায়ের চোখে পানি আর ছেলে হারানোর আর্তনাদ। আমার দরজার কাছ থেকে আমার ছেলেরা নিয়ে গেছে ওরা। শনিবার রাত 10টার দিকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ দাস শান খিচুড়ি কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি রিকশায় করে চলে যাচ্ছে শান। তার নিখোঁজের খবর পেয়ে পুলিশ শানের কাছে থাকা 2টি মোবাইল ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার করে। তবে শানের খবর এখনও পাওয়া যায়নি। দ্রুত শানের সন্ধানের বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন শানের পরিবারের সদস্য ও বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চেষ্টা যেভাবে হোক আমার ছেলেরে ফিরাইয়া দেন, সুস্থভাবে ফিরাইয়া দেন। ছেলেটা কি হইলো, কে নিল, কি করলো, আমরা তো এইসব কিছু জানি না। প্রশাসন তন্ন করে ওখানে মোবাইলটা খুঁজছে। প্রশাসন যে চলে যাওয়ার পর একটি ছেলে ওইখান থেকে একটা ভাইব্রেশন করা সেট যদি পড়ে থাকে, যেখানে সেই সেটটা কিভাবে সে ছেলেটা পেতে পারে। আমি চাই আমার বন্ধুকে ফিরিয়ে আনার জন্য, এই চাইতে আছি আমরা। অপেক্ষায় আজকে 5টা দিন হয়ে গেছে। অন্যদিকে গত 1 মে সাগরদী এলাকা থেকে নিখোঁজ হয় আর এক শিক্ষার্থী মুনিয়া আক্তার। নিখোঁজ মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুনিয়ার মা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা। আজকে 5 দিন হয়ে গেছে, ওর অপেক্ষায় থাকতে থাকে আজ পর্যন্ত আমি ওরা উদ্ধার করতে পারি নাই। ওরা কি কেউ মেরে ফেলছে না আটকিয়ে রাখছে, আমি সেই সন্ধানটাই পাইতেছি না। যদি কোনো জায়গায় থাকতো, ধরেন আটকা যদি না থাকতো, তাহলে আমার জানাইতো ফোন করে। নিখোঁজ 2 শিক্ষার্থীর উদ্ধারের তদন্ত চলমান রয়েছে। তবে সিসি ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে শান নিজ ইচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছে। আর মুনিয়া নিখোঁজের ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। তাকে উদ্ধারের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা তাকে ফাইন্ড আউট করার জন্য যথেষ্ট চেষ্টা করছি। একটা সমস্যা, যে ছেলেটা 13-14 বছর বয়স হলো, তার কাছে মোবাইল ছিল, সে মোবাইল ফেলে চলে গেছে। এতটুকু আমরা ফাইন্ড আউট করতে পেরেছি যে মেয়েটা তার ব্যাগের মধ্যে তার কাপড় চোপড় এগুলো নিয়েই সে বের হয়েছে। পারিবারিক কোনো বিষয়, কিন্তু এটা যে কিডন্যাপ বা এরকম কোনো ঘটনা হয়নি, এটা আমি শিওর। নিখোঁজ 2 শিক্ষার্থীরা হচ্ছে ভাটিকানার বাসিন্দা প্রবাসী সজল দাসের ছেলে সৌরভ দাস শান ও সাগরদী এলাকার মনির হাওলাদারের কন্যা মুনিয়া আক্তার। সন্তান দাঁড়ে না থাকার যে কি কষ্ট, শুধু একটা মাই বলতে পারে। অমিত হাসান, এখন বরিশাল। আচ্ছা, আন্তর্জাতিক প্রসঙ্গ। ভোট গণনার 2 দিন পেরিয়ে গেলেও পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা চলছেই। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় কলকাতার নিউ টাউনে বিজেপির বিজয় মিছিলে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সংঘর্ষে পদ্ম শিবিরের এক কর্মী নিহত হন। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। হাওড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ তোলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর। সংঘর্ষে প্রাণ গেছে এক তৃণমূল কর্মীর। জোড়াফুলের অভিযোগের তীর বিজেপির দিকে। পাল্টাপাল্টি সংঘর্ষে আহত হয়েছেন 2 দলের বেশ কয়েকজন কর্মী।
এদিকে বিজেপি তৃণমূলের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন উত্তর 24 পরগনার ওসি সহ 2 পুলিশ সদস্য। ডোমকলে গুলিবিদ্ধ এক বাম কর্মী, এছাড়াও একাধিক স্থানে তৃণমূলের পার্টি অফিসে হামলার খবর পাওয়া গেছে। এদিকে দলনেতা ও মুখ্যমন্ত্রী বাছাইয়ে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে আজ বৈঠক করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গে অমিত শাহ। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কত টাকা খেয়েছে আমাদের বলো? 10 মিনিট করে পয়সায় পালিয়ে গেছে। সকাল থেকে ওই যে পুলিশ এখানে মানুষ খাবে বলে এখানে পুলিশ রেখে রেখেছে সকাল থেকে। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে রেমিটেন্স। পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে করেছে শক্তিশালী, যার বড় অংশই আসছে মালয়েশিয়া থেকে। সম্প্রতি এই প্রবাহে দেখা গেছে ইতিবাচক ধারা। মালয়েশিয়া থেকে আরো জানাচ্ছেন শাহরিয়ার তারেক। মালয়েশিয়ায় বর্তমানে কর্মরত 10 লাখের বেশি বাংলাদেশি প্রবাসী। দিনরাত পরিশ্রম করে অর্জিত আয়ের প্রায় পুরোটাই দেশে পাঠিয়ে পরিবারকে স্বাবলম্বী করে যাচ্ছেন তারা। দেশের বৈদেশিক মুদ্রা লাভের অন্যতম মাধ্যম প্রবাসী আয়, যেখানে গুরুত্বপূর্ণ অবদান মালয়েশিয়া প্রবাসীদেরও। বিগত কয়েক মাসে দেশটি থেকে রেমিটেন্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে। মালয়েশিয়া থেকে গত বছরের জুনে ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যার পরিমাণ ৪,৪০৯.18 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স গেছে চলতি বছরের মার্চে ৪,৩৬২.72 কোটি টাকা। এই প্রবাহ আরও বাড়ার সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা। এখন যে রেটটা পাচ্ছে, 1 রিঙ্গিতের বিনিময়ে যে টাকা যেটা পাচ্ছে শ্রমিকরা, এটা যেন কোনোভাবে না পড়ে যায়, এই জিনিসটা ধরে রাখাটা জরুরি। এটা ধরে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকও খুব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। যখন বিভিন্ন ব্যাংক যারা ফরেন রেমিটেন্স নেয় তাদের ডলার উদ্বৃত্ত হয়ে গেলে বাংলাদেশ ব্যাংক বাজার দরে ডলারগুলো কিনে নিচ্ছে, বিধায় আমাদের জন্য এটা সুবিধা হচ্ছে। এই ধারাটা অব্যাহত রাখতে হবে। আমাদের ব্যাংকিং সেবাটাও আগের তুলনায় অনেক ভালো হয়েছে। যে আগে যেখানে টাকা পাঠাতে 2-1 দিন সময় লাগতো, আর এখন তো সেখানে 15 থেকে 20 মিনিটের ভিতরে হাতে হাতে টাকা পেয়ে যাচ্ছে। হুন্ডির তুলনায় বৈধপথে টাকার বিনিময় হার বেশি পার্থক্য না থাকা, ব্যাংকের প্রতি আস্থা ফেরা ও সচেতনতা বৃদ্ধির কারণে প্রবাসীরা এখন বেশি করে আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করছেন। বৈধপথে পাঠাচ্ছে এই জন্য যে টাকাটা দেশে যায়, দেশে যাওয়ার পরে দেশের মানুষ, দেশ উন্নত হয়, সেই মূলত উদ্দেশ্য যাতে দেশে পাঠালি দেশটা উন্নত হয় বা সব দিক দিয়ে ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, সেই জন্য আমরা দেশে পাঠাচ্ছি বৈধপথে। বৈধপথে পাঠালে পরে টাকাটা নিশ্চয়তা পাচ্ছি এবং কি বোনাসও ভালো পাচ্ছি এবং দ্রুত টাকা পৌঁছে যাচ্ছে। আমাদের প্রবাসী অনেক ভাই আছে যে অবৈধ এখন ওদের যদি বৈধ করে নাই সরকারে এই দেশের সাথে আলোচনা করে, তাহলে অনেকটা ভালো হবে। সরকারি বিভিন্ন সেবায় ভোগান্তি দূর করার পাশাপাশি প্রবাসীদের নানা সমস্যার সমাধানে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রবাসীদের। আর দেশটিতে কর্মী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অর্থ পাচার বন্ধ রাখতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ফ্যাশন জগতের সবচেয়ে বড় উৎসব মেট গালা, যে অনুষ্ঠানের লাল গালিচায় তারকাদের নজর কাড়া উপস্থিতি, চোখ ধাঁধানো সাজ, পোশাক আর গহনার দিকে কোটি মানুষের দৃষ্টি আটকে থাকে। প্রতিবারের মতো পুরো বিশ্বের অসংখ্য তারকা ও ডিজাইন হাউস নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে এবারের আসরেও। 2026 সালের ঝলমলে মেট গালা নিয়ে আরও জানাচ্ছেন সুলতানা দিনা। বছর ফ্যাশন জগতের সবচেয়ে আলো ঝলমলে রাত নামে নিউ ইয়র্ক সিটির মেট মিউজিয়ামের বিখ্যাত সিঁড়িতে। মেট গালা মানেই ফ্যাশন আর গ্ল্যামারের ঐশ্বর্য। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের তহবিল সংগ্রহের জন্য প্রতি বছর এই গালা আয়োজন করা হয়। মে মাসের প্রথম সোমবার ইনস্টিটিউটের বার্ষিক ফ্যাশন প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যেখানে জমকালো থিম ভিত্তিক পোশাকে হাজির হতে দেখা যায় বিশ্ববিখ্যাত সব তারকা এবং ডিজাইনারদের। 2026 সালের মেট গালায় এবারে থিম কস্টিউম আর্ট, যেখানে আয়োজকরা অংশগ্রহণকারীদের জমকালো এবং খেয়ালি পোশাক নিয়ে নিরীক্ষা করতে আহ্বান জানান। Well, they love it, and I happen to know that Benito has really gone. He's put a lot of thought into what he's wearing. You will see. Wow. He asked you for advice?
No, he's very much his own man. He made a brilliant choice, and I think it will surprise all of you. এবছর মেট গালার অতিথিদের তালিকাটি বেশ তারকাখচিত। এই আসরের লাল গালিচায় আলো ছড়াতে দেখা যায় গায়িকা বিয়ন্সে, অভিনেত্রী নিকোল কিডম্যান, টেনিস তারকা ভেনাস উইলিয়ামস এবং ভোগের গ্লোবাল এডিটোরিয়াল ডিরেক্টর আনা উইন্টুরকে। দেখা যায় ম্যাডোনা, কেটি পেরি, সাবরিনা কার্পেন্টার, নাওমি ওসাকা এবং অ্যাঞ্জেলা ব্যাসেট সহ আরও অনেক তারকাদের। এদিকে এবারের মিট গালায় উপস্থিত হতে দেখা যায় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, নাতাশা পুনাওয়ালা, অনন্যা বিড়লা সহ বেশ কয়েকজন ভারতীয় তারকাকে। হায়দ্রাবাদের বিলিয়নিয়ার সুধা রেড্ডি মনীষ মালহোত্রার ডিজাইন করা একটি পোশাক পরে সবাইকে মুগ্ধ করেন। তার 142 কোটি টাকার নেকলেসের 40 ক্যারেটের অ্যাশার কাট কলম্বিয়ান পান্না, 30 ক্যারেটের পলকি হীরার আংটি সবার নজর কাড়ে। এছাড়া গৌরব গুপ্তের ডিজাইন করা শাড়ি পরে চোখ ধাঁধানো রূপে উপস্থিত হন ঈশা আম্বানি। ঈশার পরিহিত নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া পাথরখচিত ব্লাউজে 1800 ক্যারেটের বেশি হীরা ছাড়াও পান্না, পলকি এবং কুন্দন ছিল। এছাড়া ব্রডওয়ে তারকা জোশুয়া হেনরি ব্যান্ড এবং নৃত্যশিল্পীদের সঙ্গে আই ওয়ানা ডান্স উইথ সামবডি গানটি গেয়ে নাটকীয়ভাবে রেড কার্পেটে প্রবেশ করে অনুষ্ঠানের নতুন মাত্রা যোগ করেন। মেট গালার সিঁড়িগুলোকে এবার একটি সবুজ বাগানের শ্যাওলা ধরা ইটের মতো করে সাজানো হয়। সুলতানা দিনা, এখন বিশ্ব। আছে খেলার খবর। দর্শক ভর্তি গ্যালারি আর টিকিট বিক্রির থেকে মোটা অঙ্কের অর্থ পেলেও রাষ্ট্রীয় পাওনা মেটাতে উদাসীন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। হামজা সমিতিদের আগমনের পর আয় বাড়লেও জাতীয় ক্রীড়া পরিষদের প্রাপ্য অর্থ দিতে গড়িমসে শুরু করেছে সংস্থাটি। যদিও দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থারও অভিযোগ রয়েছে এনএসসিকে কেন্দ্র করে। ক্রীড়া ফেডারেশনগুলোর আর্থিক অনিয়ম নিয়ে জুবায়ের আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে দেশের ফুটবলের কথা। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। সব খেলার তদারকির পাশাপাশি নিজস্ব ব্যয় নির্বাহে অনেকাংশে ফেডারেশনগুলোর উপর নির্ভর করে সংস্থাটি। 1991 সালে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল ফেডারেশন নিজেদের সারা বছরের গেট মানির প্রাপ্ত আয়ের 15% এনএসসিকে দিতে বাধ্য, যদিও এর প্রয়োগ বাস্তবিক অর্থে খুব একটা নেই। গেল ডিসেম্বরে বাফুফে নিজস্ব সভা শেষে জানায় সম্প্রচার শর্ত, বিজ্ঞাপন এবং টিকিট বিক্রি মিলিয়ে কেবল ঘরের মাঠে আয়োজিত সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে 3 ম্যাচ থেকে আয় করেছে 4 কোটি 5 লাখ টাকা। এই হিসেবে কেবল ছেলেদের ম্যাচ থেকেই এনএসসির প্রাপ্য 60 লাখ টাকার বেশি, যদিও এই ম্যাচগুলোর ব্যয়ের হিসাব দেয়নি বাফুফে। একই সঙ্গে এই সময়ে নেপাল ও ভুটানের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ এবং নারীদের 3 জাতি টুর্নামেন্ট থেকে কত টাকা আয় হয়েছে সেই হিসাবও প্রকাশ করেনি বাফুফে। পরিশোধ করেনি এনএসসির প্রাপ্য টাকাও। আমরা বাফুফের কাছ থেকে এই রকম টাকা আমরা এখনো পাই নাই, তবে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি যে বাফুফের যে নেতৃত্ব আছে ওনারা বিষয়টা উপলব্ধি করবেন। সব মিলিয়ে ধারণা করা যায় কেবল জাতীয় স্টেডিয়ামের সংস্কার পরবর্তী 1 বছরের মাথায় ফুটবল ফেডারেশনের কাছে এনএসসির পাওনা প্রায় 1 কোটি টাকা। তবে 1991 সালে চুক্তি অনুযায়ী 35 বছরে ঠিক কত টাকা প্রাপ্য আছে বাফুফের সেটার সঠিক তথ্য নেই কারো কাছেই। এছাড়া 2008 সালে এনএসসি আদেশ অনুযায়ী সম্প্রচার সত্ত্ব থেকেও 10% পাওনা ক্রীড়া পরিষদের। লীগ এবং জাতীয় দলের খেলা সম্প্রচার করে আয় করলেও সেই অর্থ কখনো পরিশোধ করেনি বাফুফে। ক্রীড়া পরিষদের এমন অভিযোগের ভিত্তিতে আমরা যোগাযোগ করি বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে। তবে অভিযোগের জবাব দিতে গিয়ে তার কাছ থেকে শোনা গেল বাফুফের আর্থিক সীমাবদ্ধতার কথা। সেই সঙ্গে উঠে এসেছে বেশ কিছু আবদারও। আমরা তো লাভজনক প্রতিষ্ঠান না, এখান থেকে যদি টাকাটা আসে টাকাটা কিন্তু আমাদের ঘরেও আসতে পারে না। ওই খেলা চালাবার যে খরচ, ওই খরচ হয়ে যায়। সো আমাদেরকে যদি স্ট্রাকচার দেয় যেখান থেকে আমরা রেভিনিউ নিতে পারবো, খুবই ভালো হয়, তখন আমরা সেলফ রিলায়েন্ট হয়ে যাই। আবার আমাদের যদি রেভিনিউ না দেয়, আমরা যে সামান্য রেভিনিউ পাই সেটাও যদি ওরা নিয়ে নেয়, তাহলে তো আসলে লজিক্যাল হয় না। তবে ফাহাদ করিম বললেন আলোচনা শেষে দ্রুতই এনএসসির পাওনা মিটিয়ে দিতে চান তারা। ওভার দ্য টেবিল যখন ডিসকাশন হবে,
স্পেশালি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সামনে সাথে হাতে রেখে যদি আমরা আলাপ করতে পারি এইসব নিয়ে, ডেফিনেটলি উই উইল ফাইন্ড আউট এ সলিউশন। দেশের পিছিয়ে থাকা ফেডারেশনগুলোর অর্থ সংকট কাটাতেই মূলত লাভজনক খেলাগুলোর থেকে আয়ের চুক্তি করে এনএসসি। তবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় সংস্থাটির যেমন উদাসীনতা আছে, তেমনি অনীহা আছে আত্মনির্ভরশীল ফেডারেশনগুলোর। এতে মোটা দাগে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনই, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। বিশ্বকাপের মাত্র এক আসরেই 13 গোল, অবিশ্বাস্য রেকর্ড গড়েছিলেন ফরাসি কিংবদন্তি জাফন্তে। বিশ্বকাপের মঞ্চে সমান সংখ্যক গোল করতে সর্বকালের অন্যতম সেরা মেসিকে খেলতে হয়েছে 5টি বিশ্বকাপ। তবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় এই দুজনের কেউই নন। কারা আছেন শীর্ষ 5-এ? এবারের আসরের তালিকায় কোনো পরিবর্তন আনতে পারবেন কিনা দেখুন ফারহান ইহসানের প্রতিবেদনে। ফুটবল মানেই আবেগ, আর বিশ্বকাপ হলো এ আবেগের চূড়ান্ত রূপ। এই মঞ্চে জন্ম নেয় কিংবদন্তি, গড়ে ওঠে ইতিহাস। কেউ গোল করে, কেউ গোল করিয়ে বনে যান নায়ক। বিশ্বকাপ মঞ্চে তেমনই একজন নায়ক জার্মানি মিরোস্লাভ ক্লোজা। গ্রেটেস্ট শো অন আর্থের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের দখলে নিয়েছেন এক যুগ হলো। 4টি বিশ্বকাপ খেলে করেছেন 16টি গোল। নিজে যেমন রেকর্ড গোলের মালিক বনেছেন, তেমনি দলকে জিতিয়েছেন বিশ্বকাপের সোনালী ট্রফিটাও। ব্রাজিলকে সবশেষ বিশ্বকাপ উপহার দেওয়ার কাণ্ডারি রোনালদো নাজারিও। 2002 বিশ্বকাপে একাই প্রতিপক্ষের জালে বল পাঠান 8 বার। সব মিলিয়ে 4 বিশ্বকাপে 15 গোল করেন ফেনোমেনন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন 2-এ। মাত্র 2 বিশ্বকাপ খেলেই জার্মান কিংবদন্তি গার্ড মুলার যা করে গেছেন, তাতে অনেকের চোখ কপালে উঠতে পারে। 1970 আর 74 সালে 2টো বিশ্বকাপ খেলেই করেছেন 14 গোল। 28 বছর ছিলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় 4-এ আছেন 2 জন। 1958 সালে ফ্রান্সের জাফন্তে এক আসরেই করেন রেকর্ড 13 গোল। যদিও দল চ্যাম্পিয়ন না হয়, তার গোলবন্যা অনেকটাই বৃথা যায়। সমান সংখ্যক গোল করতে আর্জেন্টাইন খুদে জাদুঘর লিওনেল মেসিকে খেলতে হয় 5টি বিশ্বকাপ। তবে 2022 বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল আর শিরোপা জয় তাকে পাইয়ে দেয় স্বর্গীয় সুধা। এবারে বিশ্বকাপে মেসির সামনে সুযোগ থাকছে ক্লোসাকে ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগও। একই সুযোগ থাকছে সময়ের অন্যতম আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পের সামনেও। মাত্র 2 বিশ্বকাপ খেলেই 12 গোল করে ফেলেছেন ফরাসি তারকা। একবার শিরোপা ছোঁয়ার স্বাদও পেয়েছেন, আরেকবার খেলেছেন ফাইনাল। বিশ্বকাপ এলেই অতিমানবীয় পর্যায়ে পৌঁছে যাওয়া এমবাপ্পে এবার যুক্তরাষ্ট্রে পা রাখবেন 2টো লক্ষ্য সামনে রেখে: দলকে শিরোপা জেতানো আর নিজেকে সেরাদের সেরার কাতারে নিয়ে যাওয়া। ফারহান ইহসান, এখন সকাল শেষ করব চেরি ফুলের খবর দিয়ে। চেরি ফুলের সৌন্দর্যে সমগ্র কানাডা যেন এখন স্বপ্নময় আবেশে ঢাকা। রূপ বৈচিত্র্যে ভরপুর বেশ কয়েকটি প্রদেশ। নয়নাভিরাম এই দৃশ্য উপভোগে মেতে উঠেছেন প্রকৃতিপ্রেমীরা। পিছিয়ে নেই স্থানীয় বাংলাদেশিরাও। কানাডা থেকে আরও জানাবেন সৈয়দ ইফতেখার। প্রকৃতি যেন তার রঙের মেলা বসিয়েছে চারপাশে। সাদা ও লাল আভায় রঙিন হয়ে উঠেছে পট্টপল্লব। কানাডার প্রকৃতিতে এখন বসন্ত, কখনো রোদের ঝলক, কখনো বৃষ্টির ছোঁয়া। হঠাৎই ভেসে আসে কালো মেঘ। এরই মাঝে থোকায় থোকায় ঝুলে থাকা ফুল যেন জীবনানন্দ কিংবা আল মাহমুদের কবিতার অলংকার। চোখে প্রশান্তির ছোঁয়া দেয়া চেরি ফুলের সৌন্দর্য ছড়িয়ে আছে কানাডার কয়েকটি প্রদেশে। পশ্চিমের ব্রিটিশ কলম্বিয়া থেকে পূর্বের নোভাস্কোশিয়া, সৌরভে ভরা চারপাশ। আর মধ্যভাগে টরন্টো যেন এখন একেবারেই ফুলের রাজ্য। In the past, I've just missed the Cherry Blossom Festival down in Washington, D.C. years and years ago, whereas I know we tend to be a little bit late. But it is kind of a waiting game, though, just because if you're tracking everything on the Hyde Park website, it's just a matter of waiting to see when the cherry blossoms get into stage 6. এপ্রিলের শেষ দিক থেকে ফুটতে শুরু করে চেরি, জুন পর্যন্ত যা মুগ্ধতায় জড়িয়ে রাখে। জাপান সরকারের উপহার হিসেবে পাওয়া এই ফুল এখন কানাডার প্রকৃতির এক অনন্য সৌন্দর্যে পরিণত হয়েছে।
Oh my God, they're beautiful. Absolutely gorgeous. I've been here for a few years now. We were either too late or too early, but now we're just in time to see the beautiful cherry blossom trees blossom. এই সময়টায় আবহাওয়া না খুব একটা গরম না ঠান্ডা, তাই খোলা প্রকৃতিতে সময় কাটাতে বেরিয়ে পড়েন দর্শনার্থীরা। উত্তর আমেরিকায় এই মৌসুমেই সবচেয়ে বেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। পর্যটন খাতে আসে কয়েক কোটি ডলার। প্রকৃতির এই ক্ষণস্থায়ী সৌন্দর্য উপভোগে প্রতিদিনই ভিড় বাড়ছে উদ্যান ও খোলা স্থানে। পরিবার পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এর মধ্যে দিয়ে শেষ করছি এখন সকাল। তবে এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।